এই মহিলা নিজের জীবন কেড়ে নিয়েছিল মাত্র ৩৬ বছর বয়সে। এই মেয়েটি মাত্র ২৩ বছর বয়সে ওভারডোজের কারণে দুনিয়া থেকে বিদায় নেয়। আরেকজন ২৩ বছরে আত্মহরণ, ২০ বছর বয়সে অ্যালকোহল অ্যাবিউজে জীবন চলে যাওয়া, ২০ বছর বয়সে নিজেকে শেষ করা, ২৪ বছর বয়সে ওভারডোজ, ২৭ বছর ওভারডোজ, ৩১ আত্মহরণ, ২৪ বছর আত্মহরণ। এদের মধ্যে মিল কোথায় জানেন? এরা সবাই পপুলার অ্যাডাল্ট ফিল্ম স্টার ছিল যারা কর্ন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হওয়ার পর মানসিক সমস্যার কারণে দুনিয়া ছাড়তে বাধ্য হয়েছে। এই জগতের ব্যাপারে আপনি যতটুকু না জানেন তার থেকেও বেশি এটা ভয়ানক। আজকে আমি সেই দিকটাই তুলে ধরব। আপনি স্বীকার করুন বা না করুন, আজকের দিনে এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন যে তার জীবনে কখনো অ্যাডাল্ট ওয়েবসাইট ভিজিট করেনি। আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন প্রতি সেকেন্ডে নিয়ার অ্যাবাউট 30,000 মানুষ অ্যাডাল্ট কন্টেন্ট দেখছে। এমনকি প্রতি সেকেন্ডে এসব কন্টেন্টের পেছনে মানুষ ২.৫ থেকে ৩ লক্ষ টাকা ব্যয় করছে। ক্ষণিকের জন্য নিজেকে প্লেজার দিতে আপনি যদি ফ্রি কন্টেন্ট পাওয়া যায় এমন সাইটেও গিয়ে থাকেন, তাহলে জেনে রাখুন সেটা ফ্রি নয়, বরং আপনার জন্য একটা টোপ। Technology is giving more people, mostly men, easy access to pornography. First exposed to porn when I was 8 years old. It's a multi-billion-dollar industry that Years later, as an adult, the effects Well, kids are being exposed to more sexual images can be devastating for relationships and for sexual health. than ever before, thanks to technology. যদি আপনি মনে করেন আজকের ইয়াং জেনারেশন কেবলমাত্র কিছু নেশাদ্রব্য দ্বারা অ্যাডিক্টেড, যেটা সচরাচর আমরা লোকমুখে শুনি বা আপনার এলাকায় দেখেন, তামাক বা ট্যাবলেট জাতীয় কিছুর প্রতি আসক্ত হয়ে পড়তে, সেটাই কেবল আমাদের যুবক যুবতীদের মধ্যে একমাত্র নেশা নয়। হাতে হাতে স্মার্টফোন এবং ইন্টারনেট চলে আসাতে এটা অ্যাক্সেস করা আমাদের জন্য আরও সহজ হয়ে উঠেছে। ডিজিটাল বাবা মায়েদের আদরের সন্তানেরা তো ছোটকালেই এই ডিভাইসগুলো পেয়ে যাচ্ছে, তবে বেশিরভাগ বাবা মায়েদেরই ধারণা থাকে না এই ডিভাইসগুলো দেওয়ার মাধ্যমে তারা নিজেদের সন্তানের হাতে কি তুলে দিচ্ছেন। একটি পরিসংখ্যানে দেখা গেছে অ্যাডাল্ট সাইটগুলোর মধ্যে থেকে কেবল একটি সাইটেই সারা বিশ্ব থেকে মানুষ একদিনে ১৫৬ মিলিয়ন বার ভিজিট করে। আর্লি 2000-এর দিকে যখন ইন্টারনেট সবার ঘরে ঘরে ছিল না, তখন এসব কন্টেন্ট কনজিউম করার জন্য মানুষকে ডিভিডি প্লেয়ার এবং সিডি ক্যাসেট কালেক্ট করতে হতো। অ্যাডাল্ট ফিল্ম ডিস্ট্রিবিউশন এবং সিডি সেল করার জন্য সেই সময় একটি কোম্পানি বেশ বিখ্যাত ছিল, ভিভিড নামে একটি কোম্পানি, যেটা স্টিভেন নামক একজন ইহুদি তৈরি করেছিল, যার নেটওয়ার্থ তখন 100 মিলিয়ন ছিল। যাই হোক, এরপর আস্তে ধীরে ইন্টারনেটের যুগ চলে আসে, ইউটিউবের মতো ভিডিও আপলোডিং সাইট তৈরি হয়, মানুষের জন্য ভিডিও কন্টেন্ট কনজিউম করা আরও সহজ হয়ে যায়, যা সিডি ক্যাসেটের প্রতি মানুষের আগ্রহ কমিয়ে দেয়। একথা চিন্তা করে 4 জন ব্যক্তি যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করত, তারা সূক্ষ্ম একটি প্ল্যানিং করে 2 ধরনের ওয়েবসাইট ডিজাইন করে। প্রথমটি যেখানে টাকা দিয়ে কন্টেন্ট দেখতে হবে এবং দ্বিতীয়টিতে ফ্রি বা বিনা পয়সায় মানুষ তাদের কন্টেন্ট দেখতে পারবে। ইউটিউবের মতো হুবহু নকল করে তা তৈরি করা হয়। ইউটিউবে যেমন মানুষ নিজেকে অথবা কোনো ইন্টারেস্টিং চিত্র ধারণ করে আপলোড করত বা ভিডিও শেয়ার করত, তেমনিভাবে তাদের সাইট ইউকর্ন বা ব্লুটিউব সাইটগুলোতে মানুষ নিজেদের অশ্লীল চিত্র ধারণ করে আপলোড করতে পারত। তবে সেগুলো কেবলই পাবলিক কপিরাইট কন্টেন্ট ছিল। তাই তারা পরিকল্পনা করলো নিজস্ব প্রোডাকশন কোম্পানি খোলার, যে কোম্পানির নাম তারা রাখে ড্রেজার্স, একটি হলিউডের মতো কোম্পানি, কিন্তু শুধু অ্যাডাল্ট ফিল্মের জন্য। কোম্পানিগুলো প্রিমিয়াম ভিডিও থেকে ক্লিপ কাট করে সেগুলো টিউব সাইটে ছাড়তে থাকে, তাতে করে টিউব সাইটগুলো বেশ পপুলার হয়ে যায়। সন 2007 পর্যন্ত টিউব সাইটগুলো পুরো ইন্টারনেট দুনিয়ায় রাজ করছিল। তারপর ওই 5 জনের মধ্যে থেকে একজন $3000 ব্যয় করে একটি ডোমেইন কেনে এবং অ্যাড্রেস তৈরি করে কর্ন হাব নামে, যেখানে আজ প্রতিদিন কত পরিমাণে মানুষ ভিজিট করে সেটা তো আমি বললামই। খুব দ্রুতই মানুষের কাছে এই সাইটগুলো গ্রো করছিল। এত সাকসেস দেখার পর যেন কোনো লিগ্যাল ইস্যুর মুখোমুখি না হতে হয়, তাই এই 4 জন মিলে একটি প্যারেন্ট কোম্পানি খোলে ম্যান উইন নামে, এবং তাদের সব কয়টি ওয়েবসাইট ম্যান উইনের আন্ডারে নিয়ে আসে। কিন্তু তবুও বেশ কিছু জটিলতার কারণে তাদেরকে এই ওয়েবসাইটগুলো বিক্রি করতে হয়, যেগুলো তাদের কাছ থেকে ফেবিয়ান থিলম্যান নামে এক ব্যক্তি কিনে নেয়। ফেবিয়ান তখন অলরেডি ম্যানসেফ কোম্পানির মালিক ছিল, যার কাছে ইতিমধ্যেই বেশ কয়েকটি অ্যাডাল্ট ওয়েবসাইট ছিল, কিন্তু এবার তার কাছে ড্রেজার্স, কর্নহাব সহ বাকি ওয়েবসাইটগুলো চলে আসে। এরপর থেকে দুনিয়াতে যতগুলো বিখ্যাত অ্যাডাল্ট ওয়েবসাইট ছিল তার একজন মালিক ছিল ফেবিয়ান থিলম্যান নামে। ফিলম্যান প্রাথমিকভাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, যে ট্র্যাকিং সফটওয়্যার তৈরি করত। তার কাজ ছিল এটা গণনা করা যে কতজন মানুষ ওয়েবসাইটে দেওয়া অ্যাডগুলোতে ক্লিক করছে, কারণ এই ক্লিকের উপর ভিত্তি করেই টাকা ইনকাম হয়।
সন 2006-এ সে ক্লেবয় নামে সাইট কিনেছিল, বাই দ্য ওয়ে যার সাথে বড় বড় কোম্পানি লাইক WWE পর্যন্ত কোল্যাব করে কাজ করেছে। 2010-এ কর্নহাবের মতো সাইটগুলো তার কাছে চলে আসে। এসব বিষয়ে আগে থেকেই এক্সপার্ট হওয়ার কারণে তার হাতে এই সাইটগুলো আরও বেশি গ্রো করতে থাকে। সে ভালো করে জানতো তার ওয়েবসাইটকে কিভাবে সার্চ লিস্টের সবার প্রথমে আনতে হবে। তবে এই কাজে তার বেশ কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন ছিল। প্রায় $350 মিলিয়ন ফান্ডিং তুলতে সক্ষম হয় ইনভেস্টরদের কাছ থেকে, যার মধ্যে জেপি মর্গেন কোম্পানিও ছিল। ফেবিয়ান তারপর ম্যানুইন এবং ম্যানসেফকে একত্র করে বা মার্জ করে মাইন্ড গিক নামে কোম্পানি তৈরি করে। এরপর থেকে যতগুলো প্রোডাকশন কোম্পানি বা ওয়েবসাইট ছিল তা সব এই একটা কোম্পানির আন্ডারে হয়ে যায়। তবে লিগ্যাল ইস্যু এড়াতে এরা শুধুমাত্র টেকনিক্যাল কোম্পানি বলে নিজেদেরকে পরিচয় দেয়, এবং এই মুহূর্তে এদের কাছে এত পরিমাণে অ্যাডাল্ট কন্টেন্ট আছে যা পরবর্তীতে 170 বছর পর্যন্ত মানুষ দেখেও শেষ করতে পারবে না। এদের কাছে এত দ্রুত এত কন্টেন্ট কিভাবে আসলো? তাদের এই ভয়ানক বিজনেসে তারা সবার কাছ থেকে কি তাদের কনসেন্টের সাথে অনুমতি নিয়ে ফুটেজ কালেক্ট করেছে, নাকি এদের এমপ্লয়িরা তার থেকেও জঘন্য কিছু করে চলেছে মানুষের সাথে? এই কোম্পানির লোকেরা বিশেষ করে তাদেরকে টার্গেট করত যেই মেয়েরা স্বাধীন চেতা এবং নিজেদের ফ্রিডমে বিশ্বাস করে এবং মনে করে তারা নিজেদের বডি নিয়ে যা ইচ্ছা তাই করার অধিকার রাখে। ফার্স্ট অফ অল, মডেলিং বা অ্যাক্টিং করার জন্য যারা চেষ্টা করত তাদেরকে বিশেষ লোভ দেখিয়ে এই রাস্তায় নিয়ে আসা হতো, কিন্তু তখন ওই মহিলাদের ধারণা থাকতো না পরবর্তীতে কী পরিমাণে টর্চার তাদের সাথে হতে চলেছে। তারা কেবলই ধারণা করত এই রাস্তায় আসলে তারা খুব সহজে মিলিয়নিয়ার হতে পারবে, বেশি বেশি পয়সা ইনকাম করতে পারলে নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং তার মাধ্যমে আরও স্বাধীনতা লাভ করতে পারবে। এই চিন্তা চেতনা লালনকারী মেয়েদেরকেই মূলত ট্র্যাপ করা হতো। Promised me fame, fortune, attention. They promised me I would be the next biggest, hottest star. There is some sort of post-traumatic stress that is in you from this experience. Yes. People ask me if they should do porn. I tell them no. I tell them that it makes life really hard. And then I think to myself, maybe a 9 to 5 won't be so bad. Honestly, some of my experiences are really humiliating for me. Sorry. Oh, don't cry. Told myself I was like this. I send a very strong message to young girls. Don't do porn. As much I understand it, you want to embrace your sexuality. You want to say, screw the man, screw whatever. Like, I can do what I want with my body, but you're just gonna have a life of crap in front of you. And কেন অস্বাভাবিক হারে অ্যাডাল্ট ফিল্মের অ্যাক্টররা অল্প বয়সে মৃত্যুবরণ করছে, হোক সেটা নিজেই নিজেকে শেষ করা অথবা ওভারডোজের কারণে, এবং দিনের পর দিন এর পরিমাণ বেড়েই চলেছে, যেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেবার কোনো সুযোগ নেই। Like 5 or 6 months in a row, somebody was dying. I have probably 15 friends that have died to either suicide or drug overdose. I just lost somebody that I was very close to last year. I would pop as many pills as I could get my hands on and then just drink and drink and drink, trying to when I would wake up from my attempts, I would get drunk, and like it was that realization that I hated who I became. I hated money, and it was killing me. Addicted to drugs and alcohol. I was the kind of person that the porn preys upon, and I tried to kill myself with prescription pills. I didn't care anymore. For 30 people who were dear to my heart, that I knew personally, that were in the industry the same time as me, they didn't see any light at the end of the tunnel. সৃষ্টিকর্তার দেয়া উপহার নারী ও পুরুষের মধ্যেকার এই সম্পর্কটাকে যখন কেউ ব্যবসার জন্য কাজে লাগায় বা টাকা ইনকামের সোর্স বানায়, তখন খুব স্বাভাবিকভাবেই এখানে আর্টিফিশিয়াল অনেক কিছুই ঢুকে পড়ে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ যেভাবে তার ক্যাপাসিটি অনুযায়ী এই সম্পর্ক করতে পারবে, তার চাইতেও বেশি এক্সাইটিং করে ভিডিও ধারণ করার লক্ষ্য থাকে তাদের। বিষয়টাকে আরো বোল্ড, আরো ইনহ্যান্স করে দেখানোর জন্য বিভিন্ন রকমের ড্রাগস, পেইন কিলার এবং সার্জারির মধ্যে দিয়ে এই তারকাদেরকে যেতে হয়, কারণ এই জগৎটাই এক্সাইটমেন্টের খেলার উপর ভিত্তি করে। যে যত এক্সাইটিং ভিডিও দিতে পারবে, যে মানুষকে যত বেশি আকর্ষণ করতে পারবে, সে এই মার্কেটে রিলেভেন্ট থেকে এখানে টিকে থাকতে পারবে। পুরুষদের ক্ষেত্রে দেখা গেছে লম্বা সময় ইরেকশন ধরে রাখার জন্য মেডিসিন দেওয়া হয়, সেটা সহ্য করার জন্য মহিলাদেরকে অ্যালকোহল দিয়ে নেশা অথবা পেইন কিলার দেওয়া হয়। এছাড়াও পুরুষ এবং মহিলাদের প্রাইভেট পার্টকে আরও আকর্ষণীয় করে তুলতে সার্জারি তো রয়েছেই। সেক্ষেত্রে দিনের পর দিন যখন শুটিং করার জন্য এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এটা একটা মানুষের স্বাভাবিক প্রক্রিয়া বা সৃষ্টিকর্তার নিয়মকে ব্রেক করছে, লঙ্ঘন করছে, যার ফলে তারা নিজেদেরকে প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত করে ফেলে। তাদের শারীরিক অবনতি ঘটতে থাকে, ডিপ্রেশনে পড়ে যায়,
যায়, তাদেরকে যে ড্রাগ দেওয়া হতো সেগুলোর প্রতি তারা অ্যাডিক্টেড হয়ে যায়। পাশাপাশি সোসাইটিতে অ্যাকসেপ্টেন্স না পাওয়ার মানসিক চাপ তো রয়েছেই। কোথাও বের হলে তাদেরকে অবজেক্টিফাই করা হয়, পণ্য হিসেবে দেখা হয়। ভিডিওতে তাদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, বাস্তব জীবনেও মানুষ তাদেরকে সেভাবেই দেখতে শুরু করে। People treat me as if I am a pedophile. Simple question, like how would you like to be treated? Oh my gosh, I've never thought about that. God, I never even, that is so simple. I guess, like, I would, I wish that people would treat me how they would treat a married registered nurse with 2.5 kids in Indiana. That's how I wish people would treat me. ফ্রিডমের নামে একজন ফিমেল যা কিছুই করুক না কেন, আল্লাহ তাআলা তাকে যে কারণে সৃষ্টি করেছেন, দিন শেষে তার সেখানেই ফিরে যেতে হয়। এমনকি কিছু অ্যাডাল্ট ফিল্মের তারকারা তার জন্য ডেসপারেট হয়ে যায়, কারণ এই ইন্ডাস্ট্রি যে কেবলমাত্র মেয়েদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে সেটা তারা লেটলি হলেও বুঝতে পারে। এমন অসংখ্য ফিমেল তারকা আছে যাদের সম্মতি না নিয়ে তাদের ভিডিওগুলো ওয়েবসাইটগুলোতে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে অথবা বিক্রি করা হয়েছে। কিছু তারকাদের মতে মাইন্ড গিক এই কোম্পানিটি মেয়েদের জন্য জাহান্নাম, কারণ শুধু তারা নিজেদের স্বার্থ হাসিল করতে মেয়েদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে। Weston did porn and doing a whole lot of drugs, and I got really f***ed up one night, and I was at a club, and I don't really remember the circumstances that led up to this, but I had like an actual gang. কিছু অ্যাক্টরদেরকে নেশা করানোর পর তাদের সাথে জবরদস্তি করা হয় এমনটাও বলা হয়েছে। এবার আসে আপনার কথায়, অ্যাজ এ কনজিউমার আপনার ওপর এর প্রভাব কেমন? রাইলি রিড নামে একজন তারকাকে যখন বলা হয় যে তুমি এইসব কাউকে দেখতে বলবে কিনা, তখন সে স্পষ্ট ভাষায় বলে দেয় না, কেননা তারাও এর ক্ষতি সম্বন্ধে ভালোভাবে অবগত। ইমাজিন করুন আপনি টানা 4-5 দিন ধরে না খেয়ে আছেন, তারপর আপনার সামনে এসে কেউ এক গাদা খাবার নিয়ে বসে খাচ্ছে, আর আপনাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে যেন আপনি সেটা ছুঁতে না পারেন। তখন আপনি ভেতরে কতটা কষ্ট অনুভব করবেন এবং ছটফট করবেন সেটা নতুন করে আর বলতে হবে না। ঠিক এমনটাই ঘটে যখন আপনি নিজের আর্জ, নিজের আকাঙ্ক্ষা পূরণ করতে ওয়েবসাইটগুলোতে ঢুকে পড়েন এবং অন্যজনকে সেটা করতে দেখেন যেটা ডেসপারেটলি আপনি করতে চাইছেন। প্লাস আপনি যেটা চাইছেন সেটাকে যদি আরও লোভনীয় করে আপনার সামনে প্রেজেন্ট করা হয়, আপনার মস্তিষ্কে সেটার জন্য আরও ডাবল ক্রেভিং কাজ করবে। কিন্তু দিন শেষে কি আপনি সেটা পাবেন, নাকি বাস্তব জীবনে আপনি তেমনটা করতে পারবেন যেমনটা নাটকীয়ভাবে সেখানে সাজিয়ে দেখানো হয়েছে? শয়তান ঠিক এই কথাই আল্লাহ তাআলাকে প্রতিজ্ঞা করে বলেছে যে আমি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেব, এবং মানুষের সামনে যখন প্রথমবার এই সিনগুলো এক্সপোজ করা হয় তখন তার মস্তিষ্কে 4 গুণ ডোপামিন রিলিজ হয়, যেটিকে হ্যাপি হরমোন বলেও আমরা চিনে থাকি। ক্রনিক ওভার স্টিমুলেশনের কারণে যখন অতিরিক্ত নিঃসরণ হচ্ছে তখন ফ্রন্টাল লোবের উপরে এটা সবচেয়ে বেশি আঘাত হানে। ফ্রন্টাল লোব আপনার কনসিয়াসনেসের বড় অংশ, যেটা দিয়ে আপনি চিন্তা করেন, শিক্ষা গ্রহণ করেন, ফোকাস করতে পারেন। শিক্ষা জীবনে, অফিসের কাজে, ব্যবসায়িক কাজে পিছিয়ে থাকার অন্যতম কারণ হতে পারে এই ফ্রন্টাল লোবকে শুকিয়ে ফেলা অথবা ড্যামেজ করে ফেলা। এতে করে শারীরিক ক্ষতির পাশাপাশি আর্থিকভাবে মানুষের সবচেয়ে বড় ক্ষতি হয়। টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া, ক্লান্তি, অতিরিক্ত ঘুম, অতিরিক্ত মাত্রায় ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায় এই ওভার স্টিমুলেশন। তারপর আপনার ব্রেন যখন একবার অতিরিক্ত স্টিমুলেশনের স্বাদ পেয়ে যায়, এরপর বারবার সেটা পাওয়ার জন্য অস্থির হয়ে থাকে। এভাবেই তৈরি হয় কর্ন অ্যাডিকশন। হ্যাঁ, এটাও একটি ঘাতক নেশা, যাতে হয়তো আপনার বাচ্চা আসক্ত এবং আপনি জানেনও না। কারণ আমাদের মাঝে ধারণা রয়েছে যে নেশাদ্রব্য আমাদের সমাজে পাওয়া যাচ্ছে সেগুলো দিয়েই কেবল নেশা হয়। আর্টিফিশিয়ালভাবে দেখানো ভিডিও থেকে নেয়া ওভার স্টিমুলেশনের কারণে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে যে সক্ষমতা থাকে সেটাও নষ্ট হয়ে যায়। একজন সুস্থ মানুষের যতটুকু সক্ষমতা থাকে, তার মধ্যে যতটুকু কনফিডেন্স থাকে, স্মার্টনেস থাকে, গ্লো থাকে, এগুলো হারিয়ে যাবার পাশাপাশি একটা মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি পর্যন্ত তার মধ্যে বদলে যায়। সমাজের মানুষের সামনে গিয়ে দাঁড়ালে বা ফেস করতে হলে মনে মনে প্রতিনিয়ত গিল্টি ফিল করে। এরকম আরও 100টি খারাপ দিক হয়তো আপনাদেরকে বেছে বেছে বলতে পারবো, তবে তার থেকেও গুরুত্বপূর্ণ আপনার জন্য জানা যে আপনার প্রিয়জন এর মধ্যে আসক্ত কিনা। ইতিমধ্যেই কিছু সিমটম শেয়ার করেছি, এবার প্রধান কিছু শুনুন যেগুলো আপনাকে নোটিস করতে হবে। ফ্রন্টাল লোবকে যেহেতু এটা ড্যামেজ করে, তাই ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দুর্বলতা,
একটানা লম্বা সময়ের জন্য কোনো কিছু নিয়ে ধৈর্য ধরে কাজ করতে না পারা এবং বারবার হাঁপিয়ে ওঠা, বেশিরভাগ সময় মাইগ্রেনের মতো মাথা ব্যথা করা, বিশেষ করে মাথার পেছনে ঘাড়ের দিকে, পুরো চেহারাটাই উজ্জ্বল কিন্তু কপালের দিকে শুকিয়ে থাকা এবং পেন হওয়া, কপালের নিচের অংশ থেকে শুরু করে চোখের আশেপাশে ফুলে থাকা, ঘুম কাতুরের স্বভাব, 6 থেকে 8 ঘন্টার স্বাভাবিকের তুলনার চেয়েও বেশি ঘুমানো, এই সিমটমগুলো একসঙ্গে কারোর মধ্যে আসে কিনা সেটা লক্ষ্য করতে হবে। আমার গবেষণায় আমি এই কয়টি লক্ষণ খুঁজে পেয়েছি। কারোর মধ্যে একসঙ্গে এই সিমটমগুলো দেখলে তার ব্যাপারে একটু সতর্ক হতে পারেন, তাকে সতর্ক করার জন্য। যদিও বা এই ইন্ডাস্ট্রির অনেকেই জানে মানুষ যারা এটা কনজিউম করে তাদের কি পরিমাণে ক্ষতি হয়, স্বার্থপর এই মানুষগুলো কারোর সাথে বিষয়টি শেয়ার করে না, তবে ওদের জীবন একসময় ধ্বংস হয়। এর মূল কারণ কি জানেন? কারণ ওরা যেটা করছে তাতে না তো ওদের আত্মা শান্তি পাচ্ছে এবং যারা কনজিউম করছে দেখছে তাদেরও আত্মা শান্তি পাচ্ছে না। কারণ শারীরিকভাবে স্যাটিসফাই হওয়ার জন্য বিকল্প কোনো পদ্ধতি আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। যারা সেলফ স্যাটিসফিকেশনে বিশ্বাসী তারাও আলটিমেটলি স্যাটিসফাইড হয় না। এর কারণ কি? সেটা সৃষ্টিকর্তার দেখানো পদ্ধতি নয়, তাই তারা একটা লুপের মধ্যে ফেসে যাচ্ছে। আলটিমেটলি তাদের সোল স্যাটিসফাইড হচ্ছে না। আশা করি এই দাজ্জালের ফিতনা থেকে আপনারা সবাই নিজেকে সুরক্ষিত রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।